ভাবমূর্তি সবকিছু কিন্তু এফেক্টেড হচ্ছে, ডিউ রেসপেক্ট। তো সেই জন্য এর জন্য কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে সবারই, মনে করি মিডিয়া, তার যে সহকর্মীরা আছেন মন্ত্রণালয়ে তাদের, এবং তারও নিজের এই সব বিষয়ে আরেকটু মনোযোগী হওয়া ভালো। প্রোটোকল অফিসারের কাছে এটা কি সঙ্গত হলো? মানে নানান ফাঁক ফোকর আছে, আপনি কি শাক দিয়ে মাছ ঢাকলে তো চলবে না। মানে আপনার একটা যখনই লাইসেন্স প্রাপ্ত হলেন, সে অস্ত্র আপনার তাবে থাকলো, আপনাকে এটার ব্যবহার বিধি জানতে হবে মনোযোগের সঙ্গে। এক ধরনের শিশু সুলভ যেটাকে বলে সারল্য, চাইল্ড লাইক সিম্পলিসিটি বলে যে একটা কথা আছে, এটা তার জন্য প্রযোজ্য। আমার চাচা কর্নেল শফিকুল্লাহ বীর প্রতীকের ক্যাডেট ছিলেন, সেই সুবাদে তাকে আমি আগে থেকে চিনি, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরও তার সঙ্গে আমার একাধিকবার দেখা হয়েছে মন্ত্রণালয়ে। তিনি তার যে স্টাইলটা এটা একটু ডিফারেন্ট। আপনার কেউ যদি তার কাছে কোনো কাজে যায়, তিনি তার কক্ষে তাকে প্রবেশাধিকার না দিয়ে কনফারেন্স রুমে সবাইকে বসতে বলেন, এবং সেখানে নিজে যান, গিয়ে সবাইকে জিজ্ঞেস করেন যে আপনার আপনার সমস্যা বলুন, আপনার সমস্যা বলুন। এখন এই যে সেন্স অফ প্রাইভেসি, এটা বোধে বোধে তার বিশ্বাস নেই, যে কারণে সবার সামনে সবাইকে সব কথা বলতে বলেন, ফলে সবার মধ্যে এক ধরনের সংকোচ কাজ করে, এবং আলটিমেটলি কেউ আর ওপেনলি তাদের মূল যে সমস্যাটা সেটা অকপটে বলতে পারেন না। তো এই ধরনের কিছু সীমাবদ্ধতা তার আছে। আর ইনফর্মাল টেবিল টক আমরা যেভাবে করি বাসায় খাবার টেবিলে, সেই ঢঙে তিনি কথা বলেন প্রেসের সঙ্গে, ফলে সেটারও সুযোগ অনেকে নিয়ে বসেন। অদ্ভুত অদ্ভুত আপনার পরিস্থিতি তৈরি হয়। যেমন আমি খেয়াল করলাম এর ভেতরে একদিন এক ভদ্রলোক তার সমস্যা নিয়ে এসছেন যে তার স্ত্রী তার নামে মামলা করেছে, কি কারণে, যে তিনি আরেকটি বিবাহ করেছেন, এবং আবার জিজ্ঞেস করলেন যে এর আগে কয়বার বিয়ে করেছেন, যে আমি আরো মানে মোট 4বার বিয়ে করেছেন, বাকি 2জন কই, তারা মারা গেছেন বা সংসার ত্যাগ করেছেন। এই যে এই ধরনের আলাপচারিতা পাবলিক স্ফেয়ারে নিয়ে এসে হাস্যরসের তামাশার জন্ম দেওয়া হচ্ছে, তার ফলে তার যে পার্সোনালিটি, তার যে ওয়েট, তার যে মন্ত্রণালয়ের ভাবমূর্তি সবকিছু কিন্তু এফেক্টেড হচ্ছে, ডিউ রেসপেক্ট। তো সেই জন্য এর জন্য কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে সবারই, মনে করি মিডিয়া, তার যে সহকর্মীরা আছেন মন্ত্রণালয়ে তাদের, এবং তারও নিজের এই সব বিষয়ে আরেকটু মনোযোগী হওয়া ভালো। এবং আপনার যত কথা কম বলবেন তত তার জন্য বিষয়টা সহায়ক হবে বলে আমি মনে করি। আর এখানে সজীব ভুঁইয়া, তিনি কোন কায়দায় কিভাবে এই অস্ত্রের লাইসেন্স পেলেন সেটাও রহস্য তৈরি করেছে। কারণ নিয়ম হচ্ছে 30 বা তদুর্ধ্ব বয়সের নাগরিক হতে হবে যদি আপনি বেসামরিক নাগরিক হন, এবং সেই সঙ্গে আপনার নির্দিষ্ট ইনকাম ব্র্যাকেটে বিলং করতে হবে আপনার, এবং আপনার টাকা যেটি অর্জন করছেন সেটি সাদা টাকা কিনা সেটাও নিশ্চয়তা থাকতে হবে। সব মিলিয়ে এখানে নানান রকমের। স্যার আমার একটা প্রশ্ন ছিল আপনাকে। এই যুক্তির বিপরীতে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য বা সম পদমর্যাদার পাশাপাশি সচিব, সেনা প্রধান সহ বিভিন্ন পদে যারা কর্মরত আছেন তাদের জন্য এই 30 বছর এবং আয়কর প্রদানের নিয়মটি প্রযোজ্য নয়। দেখুন, আমার নিজের লাইসেন্স আছে, এবং পিস্তল এবং যেটাকে শটগান বা রাইফেল বলেন, এই প্রক্রিয়াগুলো আমি কিন্তু কমিশন অফিসার হিসেবে লাইসেন্স প্রাপ্ত হয়েছে নিষ্কর, সুতরাং আমি বিষয়গুলো জানি। এখন ধরুন আপনি যদি বিষয়টাকে অ্যাভয়েড করার জন্য একরকমের ব্যাখ্যা হাজির করেন তাহলে বিষয়টা একরকম, আর যদি মনে করেন যে না একজন নাগরিক হিসেবে বিষয়টা পরিষ্কার করা ভালো তাহলে বিষয়টা একরকম। যেমন ধরুন আপনি কতগুলো প্রোটোকল কিন্তু আপনাকে মানতে জানতে হবে। আপনি ব্যান্ডাইজ করতে পারবেন না অস্ত্র, কারো প্রতি তাক করতে পারবেন না, শুধুমাত্র আত্মরক্ষার্থে সেটি সেলফ ডিফেন্স আপনি ব্যবহার করতে পারবেন, এবং আপনি প্রদর্শন করতে পারবেন না, মানে থাকে না যাতে অন্যরা ভীত সন্ত্রস্ত না হয়ে পড়েন, এমন ভাবে আপনার অস্ত্রটা আপনাকে রাখতে হবে যাতে মনে হয় যে কেউ কারো প্রতি তাক করছেন, এটা করা যাবে। আবার
আপনার প্রতিটা গুলি বা অ্যামুনেশন সেটার কিন্তু একটা হিসাব আছে, বছরে কয়টা আপনি ব্যবহার করতে পারবেন ইত্যাদি, এবং সেটি অপব্যবহার করা যাবে না। আবার অস্ত্রটা আপনি কাউকে দিতে পারবেন না, আপনার অস্ত্র আপনাকেই বহন করতে হবে, যার লাইসেন্স। এখন আপনি দিয়ে দিলেন আপনার প্রোটোকল অফিসারের কাছে, এটা কি সঙ্গত হলো? মানে নানান ফাঁক ফোকর আছে, আপনি সেই শাক দিয়ে মাছ ঢাকলে তো চলবে না। মানে আপনার একটা যখনই লাইসেন্স প্রাপ্ত হলেন, সে অস্ত্র আপনার তাবে থাকলো, আপনাকে এটার ব্যবহার বিধি জানতে হবে মনোযোগের সঙ্গে। দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নাই। আমি আমার ড্রাইভারকে দিতে পারবো না, আমার দারোয়ানকে দিতে পারবো না, আমার কাজের লোককে দিতে পারবো না। এটা আমার কাছে আমার দায়িত্বে রাখতে হবে, সেই বিষয়টা ভুলে গেলে চলবে না। আমি আরেকটি শোতে এই উদাহরণটা দিয়েছিলাম, আপনাদের সবারই নিশ্চয়ই মনে আছে সুভাষ সিংহ রায়ের কথা। তিনি প্রচুর বই খাতা নিয়ে টক শোতে আসতেন। এই ভদ্রলোক কি মনে করে অস্ত্রের লাইসেন্স নিয়েছিলেন গত সরকারের সময়, এবং প্রতি সপ্তাহে তিনি কুমিল্লা যেতেন মান্নান সাহেব যিনি এসপি ছিলেন তার কাছে প্রশিক্ষণ নিতে, যাতে তিনি দক্ষতা অর্জন করতে পারেন, অব্যর্থ লক্ষ্য যাতে হয়, গ্রুপিং যাতে করতে পারেন। তো এই যে আগ্রহটা তো থাকতে হবে। আপনার একটা দিয়ে খেলনার মতো রেখে দিলেন তাহলে তো চলবে না। এবং এই ধরনের ঘটনা আরেকটি ঘটেছিল, সজীব ভুঁইয়া প্রথম এই অবস্থার সম্মুখীন হলেন বা ঘটলো তা নয়। আপনার 21 টেলিভিশনের যিনি স্বত্বাধিকারী সালাম সাহেব, তিনি আপনার একবার মুম্বাইতে আটক হলেন, তার পকেটে গুলি পাওয়া গেল এই বিবেচন। তো তার তখন স্টাফ ছিলেন আমাদের ডক্টর কনক সারওয়ার। তিনি যেহেতু আফটার অল তার বস, তিনি সবার সঙ্গে যোগাযোগ করলেন, সেই প্রক্রিয়া আমার সঙ্গে যোগাযোগ করে কি করা যায় বুদ্ধি পরামর্শ নিলেন, বহু তদবির চেষ্টা করে তাকে সেখান থেকে ছাড়ানো গিয়েছিল। তো এই যে সজীব ভুঁইয়ার এমুনেশনের ঘটনাটি নতুন নয়, এর আগে আপনার সালাম সাহেবের ক্ষেত্রে এটি ঘটেছিল, আবার বিদেশে। তো সেই জন্য খেয়াল করে দেখেন, এই ঘটনাটি যদি তিনি মরক্কোতে গিয়ে ঘটাতেন তাহলে তো আরেক কেলেঙ্কারি হতো। তো সেই জন্য আমার মনে হয় ইট শুড অ্যাক্ট অ্যাজ অ্যান আই ওপেনার ফর এভরিওয়ান, এবং আমাদের সবাইকে কিন্তু ব্যবহার বিধি জানতে হবে এবং সেই সঙ্গে রেসপন্সিবলি বিহেভ করতে হবে। ধন্যবাদ।